সবাই এসে পড়ছো না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। 18 জন হয়ে গেছে, কিন্তু 25-26 জন ছিল। মাহিন কই? মাহিন, এই মাহিন কই আজকে? জান্নাত? স্যার মাহিন তো অসুস্থ, ওই জন্য। ও, আজকে জয়েন করতে পারে নাই? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, দেখি ক্লাসটা শেষ হওয়ার খোঁজ নিতে হবে। মাহিন কই, সাভারে থাকে না না ধামরাই? হ্যাঁ স্যার, সাভারে থাকে। সাভারে থাকে, ঠিক আছে, একটু খোঁজ নেওয়া দরকার। ফয়সাল, ফয়সাল আসছে। হ্যাঁ, ফয়সাল, হাসান মাহমুদ, তুষার, মুস্তাফিজ, রুমা, মহিমা, সাবিকুম, নির্জনা, হ্যাঁ নির্জনা, রাবিয়া, সালমা। স্যার আমাদের কি কম্বাইন ক্লাস হচ্ছে এখন? না, খালি তোমাদের আলাদা। ওটি তোমাদের ক্লাস নিচ্ছি আলাদা, এসএলটি নিচ্ছি, কিন্তু ওটি কেন জানি আমাকে কিছু বলতেছে না। আমি যে বলছিলাম যে ক্লাসগুলি নিয়ে শেষ করে দিই, কিন্তু ওরা তো কিছু আমাকে আর ফিডব্যাক দিল না। দেখি আজকে আবার আলাপ করবো। কেন হয় কি, পরে ক্লাস জমে থাকলে সমস্যা হবে। তো পরে হঠাৎ করে খুললে যদি পরীক্ষা টরীক্ষার ডেট দিয়ে দে, তোমাদের যেমন আমি গুছাই ফেলতেছি একেবারে সুন্দর করে, তোমরা যদি এগুলো ঠিকঠাক মতো গুছায় রাখো, পরীক্ষার ডেট দিলেও তোমরা পরীক্ষা ফেস করতে পারবা। এসএলটি পারবে। এসএলটি দেরিতে শুরু করছি, ওদের একটু সময় লাগতেছে শেষ করতে। কিন্তু ওটির তো দিকে আজকে জিজ্ঞাসা করবো, ওটির আগে তো কম্বাইন্ড হইতো। কম্বাইন্ড অসুবিধা কি, তোমাদের আর ওদের সিলেবাস তো আলাদা। প্রথমে 5-6টা ক্লাস মিল আছে, পরে সিলেবাস আলাদা হয়ে যায়। আমরা আমরা একটু এখন লেসন 4টা দ্রুত একবার চোখ বুলাই নেব, রিভিশন করে ফেলবো, ঠিক আছে? আমরা লেসন 4-এ যাই। আজকে এটা রিভিশন করার কথা ছিল। শেয়ার শেয়ার লেসন 4 দেখা যাচ্ছে? লেসন 4টা তোমাদের স্লাইড দেখতে পাচ্ছ? স্ক্রিনে আসছে স্লাইড? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। এটা যারা পরে আসবে অসুবিধা নেই। আমাদের এই যে এই লেসন 4-এ এই কটা টপিক, 4টা টপিক পড়ছিলাম। প্রিভেনশন, ডিজিজ, কনসেপ্ট অফ কজেশন অফ ডিজিজ, ডিজিজ সাইকেল, ডিজিজ স্পেকট্রাম, কিওর অফ ইনফেকশন এন্ড মুড অফ ডিজিজ ট্রান্সমিশন, আইসবার্গ ফেনোমেনা অফ ডিজিজ। এইখানের মধ্যে প্রশ্নগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রতিটা টপিকে কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষা থাকে। প্রথমে আমরা যাই প্রিভেনশন। এটা তো ইনস্ট্রাকশনগুলো তোমরা জানো। প্রিভেনশনের সংজ্ঞা ছিল, এগুলো তো তোমাদের যেহেতু পড়া হয়ে গেছে, লেখা হয়ে গেছে, সুতরাং তোমরা অল্পতে বুঝতে পারবা জিনিসটা, তোমাদের মেমোরিতে চলে গেছে জিনিসটা, তাই না? Prevention may be defined as the steps taken to stop the progress of disease at any stage of its development. একটা রোগের শুরু থেকে রোগের শেষ পর্যন্ত যে কোনো জায়গায় যদি আমরা রোগের অঙ্গগুলো থেকে রোধ করি বা আটকিয়ে দিই, that is called prevention. Prevention may be defined as the steps taken to stop the progress of disease at any stage of its development. শুরু থেকে শেষ পর্যন্ত, রোগ শুরু হওয়ার আগে, রোগের কারণগুলি আমাদের সমাজে বা পরিবারে ঢোকার আগে যে প্রিভেনশন, দ্যাট ইজ বলে প্রাইমোরিয়াল প্রিভেনশন। রোগের জীবাণুগুলি আমাদের সমাজে ঢুকে গেছে, কিন্তু শরীরে ঢোকার আগে যদি প্রিভেনশন দিই, দিস ইজ প্রাইমারি প্রিভেনশন। কোনোটাই পারি না, শরীরে ঢুকে গেছে, রোগের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কিন্তু রোগটা যেন বেশি দূরে আগাইতে না পারে, এর ফলে যেন কোনো জটিলতার সৃষ্টি না হয়, দ্যাট ইজ কল্ড সেকেন্ডারি প্রিভেনশন। তাও পারি নাই, রোগটা আগাই গেছে, রোগটা জটিলতা তৈরি করছে, জটিলতা যেন বেশি খারাপের দিকে না যায়, ওইখানে আটকানো টার্সিয়ারি প্রিভেনশন। এই হলো আমাদের প্রিভেনশন লেভেল। দেয়ার আর 4 লেভেলস অফ প্রিভেনশন। প্রাইমোরিয়াল প্রিভেনশন, অর্থাৎ রোগের কারণগুলি বা রিস্ক ফ্যাক্টরগুলি আমাদের সমাজে, দেশে বা পরিবারে ঢোকার আগেই ওটিকে আটকে দেওয়া, যেন আমাদের সমাজে
কারণটা, যেমন ধূমপানের অভ্যাস, ধূমপানে মৃত্যু হয়, লাং ক্যান্সার হয়, আমাদের সমাজে ধূমপান কেউ করে না। এই অভ্যাসটা যেন আমাদের পরিবারে বা সমাজে, ছোট ছোট দৃষ্টিতে দেখলে পরিবার, বড় দৃষ্টিতে সমাজ, আরো বড় দৃষ্টিতে দেখলে দেশ, আমাদের দেশে কেউ যেন ধূমপান না করে, এই অভ্যাসটা কি রক্ত আগে থেকে আটকে দিলাম। দিস ইজ প্রাইমোরিয়াল প্রিভেনশন। আমরা ধূমপান শুরু করে ফেলো, আটকাতে পারলাম না। ধূমপানের ফলে যখন ফুসফুসে যেন দুর্বল হয়ে যাবে, যেন কোনো রোগ জীবনে গিয়ে ফুসফুসে রোগ সৃষ্টি না করতে পারে, রোগ জীবনের প্রবেশ পথ আটকে দিলাম, প্রাইমারি প্রিভেনশন। তাও পারলাম না, প্রক্রিয়া শুরু হয়ে গেল রোগের, কিন্তু রোগটা যেন বেশি দূর আগাইতে না পারে, সেকেন্ডারি প্রিভেনশন। তাও পারলাম না, রোগ অনেক দূর আগায় গেল, কমপ্লিকেশন, জটিলতা তৈরি করতে পারে, তৈরিও করলো, কিন্তু জটিলতা যেন এমন পর্যায়ে না যায় যেন আক্রান্ত ব্যক্তি ইনভ্যালিড, অকর্মণ্য, একেবারে বোঝা হয়ে যায়, ওই তার আগে আটকে দিলাম। দ্যাট ইজ কল্ড টারশিয়ারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশন of the emergence, মানে উৎপত্তি, দেখা দেওয়া, prevention of the emergence or development of risk factors in the countries or population group in which they have not yet appeared. যে দেশে বা যে জনগোষ্ঠীতে যে রোগের কারণটা এখনো দেখা দেয় নেই, দেখা দিতে না পারে, আটকে দেওয়া, ওটাকে বলা হয় প্রাইমোরিয়াল প্রিভেনশন। যেমন ডিসকারেজিং চাইল্ড পপুলেশন ফ্রম অ্যাডপ্টিং হার্মফুল লাইফস্টাইল, অভ্যাসটা যেমন ধূমপানের অভ্যাস, মদ্যপানের অভ্যাস, ড্রাগ নেওয়ার অভ্যাস, তারপরে ফিজিক্যাল এক্সারসাইজের যেন না করে, যেগুলি করলে রোগ হইতে পারে, ওই অভ্যাসগুলি যেন ছোটবেলা থেকে আমাদের বাচ্চা রপ্ত করতে না পারে, যেন আমাদের পরিবার বা দেশে ওই অভ্যাসগুলি না ঢুকে পড়ে, আটকে দিলাম। দ্যাট ইজ কল্ড প্রাইমোরিয়াল প্রিভেনশন। অঙ্কুরেই বিনাশ, উৎপত্তি হতে দিলাম না। আমরা বীজ রোপণই করলাম না, তো গাছ হবে কোথেকে? আমরা এই রোগের বীজটা রোপণ হইতে দিলাম না। দিস ইজ প্রাইমোরিয়াল প্রিভেনশন। আর প্রাইমারি প্রিভেনশন, রোপণ করে ফেলছি, রোগের বীজ ঢুকে গেছে আমাদের জনগোষ্ঠীর মধ্যে, যেন আমার শরীরে ঢুকতে না পারে। দিস ইজ প্রাইমারি প্রিভেনশন। শরীরে ঢুকে গেছে, রোগ হয়ে গেছে, রোগটা যেন বেশি আগাইতে না পারে, জটিলতা তৈরি করতে না পারে, সেকেন্ডারি প্রিভেনশন। তাও পারলাম না, জটিলতা তৈরি করো, জটিলতা যেন এমন পর্যায়ে না যায় যে ওই ব্যক্তি অকর্মণ্য, নিষ্কর্ম, বোঝা হয়ে যায়। দিস ইজ কল্ড টারশিয়ারি প্রিভেনশন। প্রাইমারিয়াল প্রিভেনশনের পর আসে প্রাইমারি প্রিভেনশন। অ্যাকশন টেকেন prior, মানে পূর্বে, to the onset of disease, which removes the possibility that a disease will ever occur. রোগ হওয়ার কোনো সম্ভাবনাই যেন না হয়, অর্থাৎ রোগ হওয়ার পূর্বেই আমরা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুললাম, যেন আমাদের শরীরে রোগের কোনো সম্ভাবনাই না থাকে। দিস ইজ কল্ড প্রাইমারি প্রিভেনশন। ইট সিগনিফাইজ ইন্টারভেনশন ইন দ্য প্রি-প্যাথোজেনেসিস ফেজ। প্যাথোজেনেসিস মানে রোগ হওয়া, প্রি মানে রোগের পূর্বে, এটা বোঝায় রোগ হওয়ার পূর্বেই রোগ প্রতিরোধের ব্যবস্থা করা। এটা আমরা দুই ভাবে করতে পারি, হেলথ প্রমোশন and specific protection. স্বাস্থ্যের কতগুলি বিধিবিধান মেনে চলে স্বাস্থ্যকে এমন পর্যায়ে নিয়ে গেলাম, রোগ প্রতিরোধ ক্ষমতা এমন শক্তিশালী করে ফেললাম যে আমার শরীরে রোগ জীবাণু যেন ঢুকতেই না পারে। এটা হলো রোগের ব্যাপারে। অথবা কোনো হেলথ প্রবলেম, আমি এমন কিছু জিনিস অভ্যাস করব, এমন কোনো জিনিস আমি নিব যেন আমাদের শরীরে কোনো ক্ষতি না হয়, যেমন গাড়ি চালানোর সময় সিট বেল্ট বাঁধা, না, ওটা হলো স্পেসিফিক প্রোটেকশন, ওটা স্পেসিফিক। হেলথ প্রমোশন হলো আমরা এমন জিনিসগুলো অপেক্ষা করবো যেন আমাদের, যেমন সেফ ওয়াটার, পুষ্টি, এই ধরনের হেলথ প্রমোশন। এটি কিন্তু আলাদা ভাবে আসে, দেখো প্রশ্নে আছে হেলথ প্রমোশনে আলাদা প্রশ্ন। ইট ইজ দ্য প্রসেস অফ এনেবলিং পিপল টু ইনক্রিজ কন্ট্রোল ওভার এন্ড টু ইমপ্রুভ হেলথ। এটা হলো স্বাস্থ্যটাকে বাড়িয়ে, স্বাস্থ্যটা এমন ভাবে তৈরি করা যেন রোগ প্রতিরোধ ক্ষমতা এমন শক্তিশালী করা যেন কোনো রোগ জীবন শরীরে ঢুকতেই না পারে। ইট ইজ নট ডাইরেক্টেড এট এনি পার্টিকুলার ডিজিজ, এরকম নির্দিষ্ট রোগের ক্ষেত্রে না, যে কোনো রোগ যেন সে প্রতিরোধ করতে পারে। It is intended to strengthen the host, by host মানে মানুষ, আমরা বডি, by improving the general health and quality of life. স্বাস্থ্যের উন্নয়ন এবং জীবনযাত্রার মান উন্নত করে শরীরটাকে এমন অবস্থা নিয়ে যাওয়া যেন শরীরের ভিতরে কোনো ধরনের রোগ জীবাণু ঢোকার সুযোগই না পায়। এটা আমরা কিভাবে করতে পারি? ইমপ্রুভিং নিউট্রিশন স্ট্যাটাস, পুষ্টির মান বাড়াবো। যার পুষ্টির মান ভালো তার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্ত, কোনো রোগ জীবাণু ঢুকতে পারবে না। গুড হাউজিং, পরিচ্ছন্ন ঘর বাড়ি, তাহলে রোগ জীবাণু। বেসিক স্যানিটেশন, স্বাস্থ্যসম্মত পয় নিষ্কাশন, খাবার ঢেকে রাখা, হাত ধুয়ে খাওয়া, এগুলি। প্রভিশন অফ সেফ ওয়াটার, নিরাপদ পানি খাওয়া, তাহলে পানি বাহিত রোগ হবে না। পার্সোনাল হাইজিন, নিজের শরীরটাকে পরিষ্কার রাখা, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা। অ্যাডপশন অফ হেল্পফুল হ্যাবিটস, ভালো স্বাস্থ্যকর অভ্যাসগুলি রপ্ত করা, যেমন নখ কাটা, চুল কাটা, গোসল করা, এটা। হেলথ এডুকেশন, স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে আমরা অনেক কিছু শিখবো যেটা কিনা আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, রোগ জীবাণু ঢুকতে পারবে না। ইমপ্রুভিং জেনারেল লেভেল অফ এডুকেশন, শিক্ষার মান যদি বাড়ে তাহলে সচেতনতা বাড়বে, সচেতনতা বাড়লে রোগ হবে না। সেক্স এডুকেশন, যৌন শিক্ষার মাধ্যমে, যৌন সংক্রমণের মাধ্যমে যে রোগগুলি ছড়ায় ওগুলি ছড়াবে না। ম্যারেজ কাউন্সেলিং, বিবাহের পূর্বে আমাদের যদি আমরা কাউন্সেলিং করি যে কোনো জেনেটিক ডিজিজ যেগুলি আছে, যেগুলি বিবাহের মাধ্যমে সংক্রামিত হয়, ছড়াইতে পারে বা সৃষ্টি হতে পারে,
ওগুলি যদি রোগের বিয়ের আগে আমরা বলে দিই তাহলে হয়তো আমরা ওই রোগগুলি থেকে রক্ষা পাবো। জেনেটিক কাউন্সিলের মতাই। আর ম্যারেজ কাউন্সিলিং আরেকটা আছে, বিবাহের পূর্বে আমাদের জেনেটাল হাইজিন কিভাবে আমরা ঠিক রাখতে হবে, যৌন স্বাস্থ্যগুলি, পিরিয়ডিক হেলথ স্ক্রিনিং, নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমাদের শরীরে রোগ আসছে কিনা দেখা, যেমন বছরে 2 বার আমাদের কিছু পরীক্ষা করা, যারা যে রোগের ঝুঁকিতে আছে ওই পরীক্ষাগুলি করা। কন্ট্রোলিং দ্য ইজি অ্যাভেলেবিলিটি এন্ড ইউজ অফ অ্যালকোহল এন্ড ড্রাগ, মদ এবং নেশার ঔষধ যেন সহজলভ্য না হয়, যে যায় তাকে যেন কিনতে না পারে। এগুলি যত সহজলভ্য হবে এগুলির ব্যবহার তত বাড়বে, এগুলি ব্যবহার বলে এগুলির মাধ্যমে রোগ সংক্রামিত হবে। ফ্যামিলি প্ল্যানিং, পরিবার পরিকল্পনা গ্রহণ করলে সব পরিবার ছোট থাকবে, রোগের সম্ভাবনা কম থাকবে। ইমপ্রুভিং দ্য ওভারঅল স্ট্যান্ডার্ড অফ লিভিং, জীবনযাত্রার মান যদি বাড়াই তাহলে স্বাস্থ্য ভালো থাকবে, রোগ কম হবে। সবকিছু পরেও হেলথ লেজিসলেশন, তবুও মানুষ অনেক কিছু শুনতে চায় না, ধূমপান করে, যত্রতত্র মলমূত্র ত্যাগ করে, ড্রাগ নেয়। এগুলি বন্ধ করার জন্য আমরা সরকারিভাবে স্বাস্থ্য আইন বিধি তৈরি করব, যে এগুলি করলে শাস্তিযোগ্য অপরাধ বা জরিমানা করা হবে, তাহলে দেখা যাবে এগুলির মাধ্যমে রোগ সংক্রমণ নিয়ন্ত্রিত হয়ে যাবে। আমরা 2 ভাবে করছি, প্রাইমারি প্রিভেনশন, একটা হেলথ প্রমোশন, আর হলো স্পেসিফিক হেলথ প্রমোশন ছিল, হেলথ প্রমোশনের মাধ্যমে আমরা যে কোনো রোগের প্রবেশ শরীরে ঠেকাইতে পারবো। আর স্পেসিফিক প্রোটেকশন মানে নির্দিষ্ট রোগের প্রবেশ ঠেকানো। দিস ইজ আইডিয়াল, এটি আইডিয়াল, কারণ যদি যক্ষার টিকা নেই যক্ষা হবে না, একটা আইডিয়াল। কিন্তু সমস্যা কি, একটা রোগ মাত্র ঠেকাবো, নট এন্ড হ্যাজ লিমিটেশন, সীমাবদ্ধতা আছে। আমরা যে রোগের টিকা নিব কেবলমাত্র সেই রোগটাকে আমরা আটকাতে পারবো, নিশ্চিত আইডিয়াল। কিন্তু সমস্যা হলো কি, খালি একটা রোগকে আমরা ঠেকাতে পারবো, অন্য রোগগুলিকে আমরা ঠেকাতে পারবো। আগের হেলথ প্রমোশন ছিল যে কোনো রোগ ঠেকাতে পারবো ইন জেনারেল। স্পেসিফিক এটা আমরা কিভাবে করতে পারি, স্পেসিফিক প্রোটেকশন ক্যান বি অ্যাচিভড থ্রু স্পেসিফিক ইমিউনাইজেশন, টিকা নেওয়ার মাধ্যমে, ইউজ অফ স্পেসিফিক নিউট্রিয়েন্টস, পুষ্টিকর খাবার, যেমন আয়োডিন যদি খাই আমাদের আয়োডিনের ঘাটতি হবে না। কেমোপ্রোফাইলাক্সিস, নির্দিষ্ট রোগের এগেইনস্টে ওষুধ খাওয়া। ইউজ অফ প্রোটেক্টিভ ডিভাইস টু প্রিভেন্ট অকুপেশনাল হ্যাজার্ড, পেশাতে গিয়ে যেমন ইউজ অফ লিড অ্যাপ্রন, যারা এক্সরে ডিপার্টমেন্টে কাজ করে তারা লিড অ্যাপ্রন করবে, যারা নির্মাণ কর্মী তারা হেলমেট, গামবুট এবং গ্লাভস পরবে। এগুলি প্রোটেকশন এগেইনস্ট অ্যাক্সিডেন্ট, যেমন যারা গাড়ি চালাবে তারা সিট বেল্ট পরবে, যারা হোন্ডা চালাবে তারা হেলমেট পরবে। প্রোটেকশন এগেইনস্ট কার্সিনোজেন, কার্সিনোজেন মানে যেগুলিতে ক্যান্সার হতে পারে, যেমন অ্যাভয়েডিং টোবাকো, তামাক বা তামাক জাতীয় দ্রব্য সেবন করা বন্ধ রাখতে হবে, যেগুলি খেলে ক্যান্সার হতে পারে, লাং ক্যান্সার, ওরাল ক্যান্সার হয়। প্রোটেকশন এগেইনস্ট অ্যালার্জেন, ধুলাবালি থেকে অ্যালার্জি হতে পারে, ওটি যেন না হয় আমরা মাস্ক ব্যবহার করবো। প্রাইমারি প্রিভেনশন হয়ে গেল। সেকেন্ডারি প্রিভেনশন দেখো, মানে আমরা রোগ জীবাণু আমাদের শরীরে প্রবেশ ঠেকাইতে পারি নাই, ঢুকে গেছে শরীরে, প্রাইমোডিয়াল ব্যর্থ, প্রাইমারি ব্যর্থ, রোগ জীবাণু ঢুকে গেছে, রোগ শুরু হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো রোগটা যেন বেশি দূর আগাইতে না পারে, শুরুতেই যেন রোগটাকে আটকে দিয়ে রোগের অগ্রগতিকে রোধ করতে পারি। অ্যাকশন হুইচ হল্টস, মানে আটকিয়ে দিই, বন্ধ করে দিতে প্রোগ্রেস অফ ডিজিজ, রোগের অগ্রগতি এট ইটস ইনসিপিয়েন্ট স্টেজ, শুরুতেই রোগের অগ্রগতি আটকে দিব, এন্ড প্রিভেন্টস কমপ্লিকেশন। শুরুতে যদি রোগের অগ্রগতি আটকাতে পারি রোগের কারণে জটিলতা কম হবে বা হবেই না। কিভাবে করব, আর্লি ডায়াগনোসিস এন্ড প্রম্পট ট্রিটমেন্ট অফ ডিজিজ, দ্রুত রোগ নির্ণয় করব এবং রোগ নির্ণয়ের সাথে সাথে আমরা চিকিৎসা দিয়ে দিব, তাহলে রোগের অগ্রগতি আমরা আটকে দিতে পারলাম। রোগ শুরু হয়েছে, আমি ডাক্তারের কাছে যাচ্ছি না, দূর দেখি আরো 5-7 দিন দেখি, হইতে হইতে দেখা গেল রোগ এমন পর্যায়ে চলে গেছে, ডাক্তারের কাছে গেল, চিকিৎসা দিল, কিন্তু জটিলতা আটকাতে পারলো না। সুতরাং রোগের শুরুতেই আমরা রোগ নির্ণয় করব, রোগ নির্ণয় করে সাথে সাথে ওই রোগের নির্দিষ্ট চিকিৎসা দিব, রোগের অগ্রগতি আটকে গেল, রোগ ভালো হয়ে গেল, কমপ্লিকেশন হইল না। আর্লি ডায়াগনোসিস মানে দ্রুত রোগ নির্ণয়। It is the detection of disturbance of homeostatic and compensated mechanism while biochemical, morphological and functional changes are still reversible. রোগের শুরুতে যখন জৈব রাসায়নিক আকৃতিগত অথবা কার্যকর পরিবর্তনগুলি এখনো কোষ বা কলায় হয় নাই, ওই পরিবর্তনগুলি হয়ে গেলে আর ফিরানো যাবে না। রোগ শুরু হয়েছে কিন্তু রোগের এখনো মূল পরিবর্তনগুলি শুরু হয় না দেহের মধ্যে, আমরা আটকে দিলাম, পরিবর্তনগুলি শুরু হলেই জটিলতা দেখা দিবে। সুতরাং ওই অবস্থায় আটকে দেওয়াকে হলো আটকে দিয়ে আমাদের রোগটাকে ধরে ফেলা, দিস ইজ কল্ড আর্লি ডায়াগনোসিস। ওই পরিবর্তনগুলি শুরু হওয়ার আগেই আমরা রোগ ধরে ফেলবো। ধরে ফেলা কিভাবে করি আমরা, এটা কেস ফাইন্ডিং, রোগ নির্ণয়ের মাধ্যমে, স্ক্রিনিং মানে আমরা একটা বিশেষ ব্যবস্থার মাধ্যমে, সার্ভিলেন্স পর্যবেক্ষণের মাধ্যমে, পেরিয়ডিক এক্সামিনেশন কিছুদিন পর পর পরীক্ষা করার মাধ্যমে, সিলেক্টিভ এক্সামিনেশন, হাই রিস্ক গ্রুপ, উচ্চ ঝুঁকিতে যারা আছে তাদেরকে আমরা সময় সময় পরীক্ষা করবো। এইভাবে আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি। দ্রুত রোগ নির্ণয় করার পর বসে থাকলে হবে না, সাথে সাথে রোগের চিকিৎসা দিব যেন রোগটা আগাইতে না পারে। ট্রিটমেন্ট অফ ডিজিজ অ্যাজ সুন অ্যাজ ইট ইজ ডায়াগনোজড, প্রম্পট ট্রিটমেন্ট অফ ডিজিজ, রোগ নির্ণয়ের সাথে সাথে আমরা রোগের চিকিৎসা দিয়ে ফেলবো। আর এটিও পারলাম না, ব্যর্থ হয়ে গেলাম, রোগ আগায় গেল, জটিলতা হয়ে গেল,
জটিলতা যেন এমন পর্যায়ে না যায় যে লোকটা কর্মক্ষম হয়ে পড়ে, বোঝা হয়ে পড়ে। এই প্রতিরোধটাকে বলা একটা টার্সিয়ারি প্রিভেনশন। টার্সিয়ারি প্রিভেনশন ইজ আ লিমিটেশন অফ ডিসেবিলিটি, অক্ষমতাকে সীমার মধ্যে রাখা, and rehabilitation এবং তাকে পুনর্বাসনে নিয়ে যাওয়া, where disease has already occurred and has left residual damage। রোগের কারণে কিছু ক্ষতি হয়ে গেছে, ক্ষতিটা এমন পর্যায়ে রয়েছে যে এখনো তাকে পুনর্বাসনে নিলে সে নিজের কাজ নিজে করতে পারবে, পরিবার বা সমাজে বোঝা হবে না। এই পর্যায়ে আটকানোটাকে বলা হয় টার্সিয়ারি প্রিভেনশন। দুইভাবে করতে পারি। আর ডিসেবিলিটি লিমিটেশন এন্ড রিহ্যাবিলিটেশন, আমরা অক্ষমতাকে সীমার মধ্যে রাখবো এবং সীমার মধ্যে রেখে তাকে পুনর্বাসন করবো। ডিসেবিলিটি লিমিটেশন, ইট প্রিভেন্টস অর হল্টস, আটকে দেয় ট্রানজিশন অফ ডিজিজ প্রসেস ফ্রম ইম্পেয়ারমেন্ট টু হ্যান্ডিক্যাপ, মানে ক্ষতিটা এমন পর্যায়ে আনে যেন ক্ষতিটা এমন পর্যায়ে যেন না যায় যেন সে হ্যান্ডিক্যাপ, অকর্মণ্য, নিষ্কর্ম হয়ে পড়ে। এটাকে আটকানো হলো ডিসেবিলিটি লিমিটেশন। আটকানোর পর এখন অল্প কিছুটা অক্ষমতা হয়ে গেছে, কিন্তু এখনো এই অক্ষমতা কারেকশনের সুযোগ আছে। পুনর্বাসনের মাধ্যমে আমরা তাকে নিজের কাজ নিজে করার সুযোগ করে দিতে পারি। দিস ইজ রিহ্যাবিলিটেশন। It is the combined and coordinated use of medical, social, educational, and vocational measures for the training and retraining the individual to the highest possible level of functional ability. পুনর্বাসনের মাধ্যমে সে যেন অক্ষমতাটাকে কাটিয়ে তার নিজের উপর নির্ভর করে নিজের কাজ নিজে করতে পারে, সে যেন পরনির্ভর না হয়, পরিবার বা সমাজে বোঝা না হয়। এইভাবে পুনর্বাসন করাটা হলো রিহ্যাবিলিটেশন। এটা মেডিকেল হইতে পারে, সোশিয়াল হইতে পারে, এডুকেশনাল হইতে পারে, ভোকেশনাল হইতে পারে। মেডিকেল, ভোকেশনাল, সোশিয়াল, সাইকোসোশিয়াল প্রিভেনশন গেল। এখন আসো, প্রিভেনশনটা তোমরা পড়ছো, আমি যে পড়লাম একটু রিভিশন হয়েছে, ভালো হয়েছে না নাকি বোঝা গেছে? হ্যাঁ স্যার, যেহেতু তোমরা পড়া আছে, আমরা আগে পড়াইছি, বুঝেছি, এই জন্য রিভিশনও করছি আগে। এখন আসো টপিক 13, ডিজিজ, কনসেপ্ট অফ কজেশন অফ ডিজিজ, ডিজিজ সাইকেল এন্ড ডিজিজ স্পেকট্রাম। ঠিক আছে, রোগ কাকে বলে, রোগ কেন হয়, রোগের চক্রটা কি, রোগের পরিধি কি, চারটা জিনিস। ডিজিজ কাকে বলে, রোগ any deviation from a normal state of complete physical or mental well-being, শারীরিক এবং মানসিক সুস্থতা নষ্ট হয়ে গেলেই রোগ। অথবা a mal-adjustment of the human organism to the environment, পরিবেশের সাথে যদি আমরা খাপ খাওয়াইতে না পারি, ভারসাম্যতা নষ্ট, তাতেও রোগ বলি। তবে আমার প্রথম সংজ্ঞাটাই বলবো যে শারীরিক এবং মানসিক সুস্থতা যখন নষ্ট হয়ে যায়, mal-deviation, তখনই হয় রোগ। নষ্ট হয়ে গেলে কিন্তু আমরা পরিবেশের সাথে খাপ খাওয়াইয়া চলতে পারি না। রোগ কিভাবে হয়, ধারণাটা কি? আদিকাল থেকে আধুনিক যুগ। আদিকালে বলতো সুপার ন্যাচারাল থিওরি, ওরা বলতো খারাপ বাতাস লাগছে, বদ দৃষ্টি হয়েছে, কেউ বদদোয়া দিচ্ছে, এই কারণে রোগ হয়। এটা আদিকাল, কিন্তু আসলে সেটা ভুল। তারপরে আমাদের লুই পাস্তুর এবং রবার্ট কক, দুজন বিজ্ঞানী কি বললো যে না, রোগ হইতে হলে রোগ জীবাণু লাগবে, যেটা বল জার্ম থিওরি, মাইক্রো অর্গানিজম। ওই বাতাস টাতাস, নজর লাগা, বদ বাতাস, এগুলি কিছু না। রোগ হইতে হলে জার্ম থিওরি, জার্ম মানে জীবাণু লাগবে। জীবাণু যদি শরীরে ঢুকে রোগ হবে। এটাকে বার করলো লুই পাস্তুর এবং রবার্ট কক। ইকোলজিক্যাল থিওরি। এরপরে ওইটা ধরে রেখে এরপর একটু আধুনিক হলো হিপোক্রেটসকে বলা ফাদার অফ মডার্ন মেডিসিন, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক। সে বললো হ্যাঁ ঠিকই আছে, রোগ জীবাণু লাগবে, সাথে আরো দুটো জিনিস লাগবে। তাহলে হোস্ট মানে যে রোগে আক্রান্ত হবে, এনভায়রনমেন্ট, যে পরিবেশে রোগ হবে। এজেন্ট হলো জার্মটা, মাইক্রোব। কিন্তু এটা ছিল আগের থিওরি যে একটা জিনিস, কিন্তু হিপোক্রেটস বলো না, আরো দুটা জিনিস লাগবে। কি? হোস্ট মানে পোষক, যার মধ্যে জীবাণুটা ঢুকবে, যার মধ্যে রোগ হবে। এনভায়রনমেন্ট, পরিবেশ, যেই পরিবেশে রোগটা হবে। পরিবেশটা সুস্থ থাকলে, ভালো থাকলে রোগ হবে না, পরিবেশ যদি দূষিত হয় রোগ হবে। সুতরাং হিপোক্রেটস বলে ইকোলজিক্যাল থিওরি, রোগ হওয়ার জন্য তিনটা লাগবে, এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট। এখন বর্তমানে এটা তো মানছি, বলছি এটা ঠিকই আছে, তবে আরো অনেকগুলি বিষয় আছে। মাল্টিফ্যাক্টোরিয়াল থিওরি, বিসাইড ডিজিজ এজেন্ট, রোগ জীবাণু, এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট ছাড়াও আদার ফ্যাক্টরস লাইক সয়েল, সোশিয়াল, সামাজিক, ইকোনমিক, কালচারাল, বিহেভিয়ার আর ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর এ ডিজিজ টু অকার। এর সাথে আরো সামাজিক কারণ, আর্থিক কারণ, সাংস্কৃতিকগত কারণ, আচরণগত কারণও রোগী সৃষ্টির জন্য দায়ী। যেমন একজন খুব ফাস্ট ফুড খায়, ফ্যাটি ফুড খায়, তার ওবেসিটি হয়ে রোগ হইতে পারে। আরেকজন দিন রাত ঘুমায়, তার নড়াচড়া নাই, তার রোগ হইতে পারে। বিহেভিয়ার, আচরণ, ধূমপান করে, তার রোগ হইতে পারে। সুতরাং এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্টের সাথে মাল্টিফ্যাক্টোরিয়াল থিওরি। এখন আমরা বলি মাল্টিফ্যাক্টোরিয়াল থিওরি, তার মধ্যে এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্টের সাথেও আরো কিছু ফ্যাক্টর আছে, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, আচরণগত, এগুলিও আমাদের রোগ হওয়ার পিছনে কারণ। দিস ইজ কল্ড কনসেপ্ট অফ কজেশন অফ ডিজিজ। আচ্ছা, এখন আসো রোগের চক্র। সাধারণত এটা সংক্রামক রোগের ক্ষেত্রে প্রযোজ্য। দিস কোর্স অফ
the course of most communicable মানে সংক্রামক disease are going on certain stage which altogether constitute disease cycle. একটা সংক্রামক যখন হয় শুরু থেকে শেষ পর্যন্ত 6টা ধাপ অতিক্রম করে 6 স্টেজ। ইনকিউবেশন পিরিয়ড, রোগ জীবাণু ঢোকার সাথে সাথে রোগ সৃষ্টি হয় না, রোগ জীবাণু ঢোকার পর সে ডেভেলপমেন্ট বড় হয়, মাল্টিপ্লাই বংশ বিস্তার করে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে পরাজিত করে তার রোগ হয়, কিন্তু সময় দেওয়া লাগে। এই যে রোগ জীবাণু একটা নির্দিষ্ট রোগের রোগ জীবাণু শরীরে প্রবেশ করার পর থেকে ওই রোগের প্রথম লক্ষণ প্রকাশ করা আগ সময়টাকে বলা ইনকিউবেশন পিরিয়ড, বাংলায় বলা হয় সুপ্তিকাল। It is the time interval between the entry of disease agent in the body, প্রবেশ, and the manifestation, প্রকাশ পাওয়া, or clinical sign and symptom, রোগের লক্ষণ। This period vary from disease to disease. এটা এক এক রোগের ক্ষেত্রে এক এক রকম। সবচেয়ে বেশি ইনকিউবেশন পিরিয়ড এইডস এর, HIV AIDS, a few days to few years, আর সবচেয়ে কম ইনকিউবেশন পিরিয়ড টিটেনাস, আর বাকিগুলি কোনটা 7 থেকে 14 দিন, কোনটা 14 থেকে 15 দিন, এইভাবে ভ্যারি করতে পারে। রোগ জীবাণু ঢোকার পর থেকে ওই রোগের লক্ষণ প্রকাশ পাওয়া আগ পর্যন্ত যখন রোগ জীবাণুটা সুপ্ত অবস্থা থাকে তাকে বলে ইনকিউবেশন পিরিয়ড গেল। এখন প্রোডার্মাল পিরিয়ড, গা ম্যাজ করা, শরীরটা কেমন লাগতেছে, ভালো লাগতেছে না, তার মানে রোগের পূর্বাভাস দিচ্ছে। দিস ইজ কল্ড প্রোডার্মাল পিরিয়ড। ইট ইজ এ শর্ট পিরিয়ড, অল্প, রেঞ্জিং ফ্রম 1 to 4 days, এন্ড ইট ক্যারেক্টার ভেগ। ভেগ মানে কি, মানে স্পেসিফিক, নন স্পেসিফিক সাইন এন্ড সিম্পটম, মূল রোগের লক্ষণ না, কিন্তু এই লক্ষণগুলি মূল রোগের দিকে নিয়ে যাচ্ছে। ভেগ সিম্পটম, সাইন এন্ড সিম্পটম সাচ এজ হেডেক, ফিভার, বডি এক, রেস্টলেসনেস, মাথাটা একটু ব্যথা করতেছে, একটু জ্বর ভাব, শরীরটা কেমন ম্যাজ করতেছে, অস্থির লাগতেছে, তার মানে রোগের পূর্বাভাস দিচ্ছে। ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইজ নট পসিবল, এই সময় রোগী দেখে রোগ নির্ণয় করা কঠিন ডিউরিং স্টেজ, বিকজ দ্য ভেগনেস অফ সাইন সিম্পটম, কারণ রোগীর লক্ষণ উপসর্গগুলি নন স্পেসিফিক, সুনির্দিষ্ট না। দ্য পেশেন্ট ইজ নেভারদিলেস ইনফেকশন টু আদার্স, কিন্তু এই সময় যেহেতু রোগের শরীরে রোগ যেমন প্রবেশ করে গেছে, তারা বংশ বিস্তার করছে, কিন্তু রোগের প্রক্রিয়া শুরু করতে পারে না, কিন্তু এই সময় সে রোগ জীবাণু সংক্রমণে সক্ষম। হাঁচি কাশি মলমূত্রের সাথে তার রোগ জীবাণু বের হয়েছে, এটাকে সে সংক্রামক থাকে। ফেস্টিজিয়াম, এইবার রোগের লক্ষণ প্রকাশ পেয়ে গেছে, ভেগ সিম্পটম আর নাই, নন স্পেসিফিক, অনির্দিষ্ট লক্ষণ শেষ, এখন রোগের নির্দিষ্ট লক্ষণ প্রকাশ পেয়ে গেছে। দিস ইজ কল্ড ফেস্টিজিয়াম। ইট ইজ দ্য স্টেজ দ্য পেশেন্ট ইজ ইল এন্ড টেকেন টু বেড। আগে তো প্রোডার্মাল পিরিয়ডে রোগী তো হাঁটাচলা করছে, ক্লাস করতে গেছে, যদিও শরীরটা খারাপ কি জানি হয়, কিন্তু ফেস্টিজিয়াম এখন তার রোগের লক্ষণ প্রকাশ পেয়ে গেছে, সে এখন শুয়ে থাকবে, কেন আমার ভালো লাগতেছে, আমি এখন বিছানায় শুয়ে থাকবো। দ্য সাইন সিম্পটমস আর ক্লিয়ার কাট, পরিষ্কার বোঝা যাচ্ছে রোগের লক্ষণ দেখে যেটা রোগ, এই রোগ। ইউজুয়ালি দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ডায়াগনোসিং দ্য কন্ডিশন ক্লিনিক্যালি। এই পর্যায়ে সে রোগের লক্ষণ থেকে নির্দিষ্টভাবে বলা যাবে এটা টাইফয়েড, এটা অমুক, এটা তমুক, এটা হাম। লক্ষণগুলি এমন ক্লিয়ার কাট যে লক্ষণ দেখে এখন বলা যাবে এটা এই রোগ। পরীক্ষা নিরীক্ষা তো করবে, ইনভেস্টিগেশন, লক্ষণ দেখে নির্দিষ্ট বোঝা, যেটা কিনা আগের ধাপে লক্ষণ দেখে বোঝার কথা ছিল না, কারণ লক্ষণগুলি ছিল ভেগ, নন স্পেসিফিক ছিল। তাহলে ইনকিউবেশন পিরিয়ড, প্রোডার্মাল পিরিয়ড, ফেস্টিজিয়াম, ডিফারগেসেস। এখানে ওই যে রোগ শুয়ে গেছে, রোগ আগাচ্ছে, এখন রোগ প্রতিরোধ ক্ষমতা চাঙ্গা হয়ে গেছে, তারা দেখো আরে আমার শরীরে তো রোগ জীবাণু রোগ সৃষ্টি করে ফেলছে, এদেরকে মারা লাগবে। ইন দিস স্টেজ বডিজ ডিফেন্স মেকানিজম বিগিনস টু টেক আপার হ্যান্ড। তখন রোগ জীবাণুগুলি আপার হ্যান্ড নিচ্ছিল, বেশি সুবিধা নিচ্ছিল, এখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সুবিধা নিতে শুরু করবে। ওভার দ্য প্যাচ রোগ জীবাণু বিরুদ্ধে, এন্ড দ্য পেশেন্ট বিগিনস টু ফিল বেটার। এবং রোগ জীবাণু আমাদের দেহের প্রতিরোধ ক্ষমতা রোগ জীবাণুকে মারা শুরু করবে, রোগ জীবাণু কমতে থাকবে। রোগ সম্পূর্ণ নিরাময় হয় নাই, কিন্তু জীবাণুগুলি কমে, লক্ষণগুলি আস্তে আস্তে কমতে থাকে, কিছুটা ভালোর দিকে যাবে, রোগী বলবে না একটু ভালো লাগতেছে। এখন কনভালেসেন্স, রোগীর লক্ষণ সম্পূর্ণ দূর হয়ে গেল, কিন্তু রোগ জীবাণুগুলি এখনো রয়ে গেছে, এমন পর্যায়ে রয়ে গেছে যে রোগ তারা নির্জীব, ইনঅ্যাক্টিভ, ইনএফিশিয়েন্ট, রোগ জীবাণু রয়ে গেছে, তারা যা করার করে রোগ তৈরি করে এখন রোগ প্রতিরোধ ক্ষমতার কাছে পরাজিত হয়ে গেছে, সংখ্যায় কমে আসছে, কিন্তু রোগের লক্ষণ নাই, সে এখন ভালো, সে সুস্থ, কিন্তু রোগ জীবাণুগুলি এখনো রয়ে গেছে। ডিউরিং দিস স্টেজ দ্য পেশেন্ট রিকভার্স ফ্রম ডিজিজ, রোগী ভালো হয়ে গেছে, বাট মে স্টিল হারবার মানে ধারণ করা, হারবার দ্য ডিজিজ আছে, রোগ জীবাণু রয়ে গেছে, তবে এই রোগ জীবাণুগুলি এখন আর রোগ তৈরি করতে পারবে না, কিন্তু ওই শরীরে না তৈরি করতে পারলো, রোগী থেকে এই রোগ জীবাণু বের হয়ে আরেকজনের শরীরে ঢুকলে আবার সে নতুন করে রোগের প্রক্রিয়া শুরু করতে পারবে। কিন্তু লাস্ট স্টেজ ডিফিকশন, তার শরীর রোগ জীবাণু মুক্ত, সে সম্পূর্ণ সুস্থ, সে এখন তার যে কোনো কাজে অংশগ্রহণ করতে পারবে, হি ইজ নাও কমপ্লিটলি ফিট। ডিউরিং দিস স্টেজ দ্য ইন্ডিভিজুয়াল রিকভার্স ফ্রম ইলনেস, তার অসুস্থতা আর নাই। দিস ইজ কল্ড ডিজিজ সাইকেল। ডিজিজ সাইকেল আমরা কি কাজে ব্যবহার করতে পারি? ইট ইজ ইম্পর্টেন্ট লার্ন টু, খেয়াল রাখতে হবে লাস্ট স্টেজ অফ দ্য ইনকিউবেশন পিরিয়ডের শেষের থেকে কনভালসেন্ট পিরিয়ডের শুরু পর্যন্ত সে সংক্রামক থাকে, কিন্তু সে হাঁচি কাশি বা বিভিন্ন প্রক্রিয়া অন্য রোগীকে সংক্রামিত করতে পারে। আমরা ইনকিউবেশন পিরিয়ড বের করে, বাই নোয়িং দ্য ইনকিউবেশন পিরিয়ড উই ক্যান ট্রেস দ্য সোর্স অফ ইনফেকশন এন্ড প্রিভেন্ট ওয়েভ। ইনকিউবেশন পিরিয়ড বের, তাহলে সে
তার রোগের লক্ষণ সে এই 14 দিনের মধ্যে কার কাছে ছিল, কার সংস্পর্শে ছিল, আমরা তাকে বার করবো। তার মানে রোগী বের করে ফেলতে পারবো, রোগের উৎস বের করে ফেলতে পারবো, এভাবে রোগ প্রতিরোধের ব্যবস্থা নিতে পারবো। স্পেসিফিক মেজার ক্যান বি টেকেন এট ডিফারেন্ট স্টেজ অফ দ্য ডিজিজ প্রসেস। রোগের এই 6টা ধাপের বিভিন্ন ধাপে আমরা নির্দিষ্ট ব্যবস্থা নিতে পারবো, ধাপটা যেন এক ধাপ থেকে পরবর্তী ধাপে না যায়। এই যে ছবি, ইনকিউবেশন পিরিয়ড, পয়েন্ট অফ ইনভেশন, ইনভেশন মানে প্রবেশ করা, রোগ জীবাণু ঢুকলো কিন্তু এখনো রোগ লক্ষণ প্রকাশ করতে পায় নাই। ফেস্টিজিয়াম সংখ্যা বাড়তেছে, এবং এই ফেস্টিজিয়াম মানে অনির্দিষ্ট, নন স্পেসিফিক সিম্পটম, গা ব্যথা, গা মেজ এগুলি করতেছে। এটা প্রোডার্মাল, ইনকিউবেশন প্রোডার্মাল হলো নন স্পেসিফিক, এবং রোগ দেখা দিচ্ছে ফেস্টিজিয়াম, নির্দিষ্ট রোগের লক্ষণ প্রকাশ পেয়ে গেছে। ডিফারভেসেন্স, এখন রোগ যা করা করে গেছে, এখন রোগ জীবাণুগুলি দুর্বল হয়ে যাচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেছে, এবং রোগের লক্ষণগুলি কমতেছে, রোগী একটু ভালোর দিকে। কনভালেসেন্স, রোগী এখন রোগ মুক্ত, কিন্তু কিছু রোগ জীবাণু রয়ে গেছে। ডিফেকশন, সম্পূর্ণ রোগ মুক্ত, কোন রোগ জীবাণু রোগীর শরীরে নাই। ইনকিউবেশন পিরিয়ড, রোগ এখনো শুরু হয় না, সুপ্ত অবস্থা। প্রোডার্মাল পিরিয়ড, নন স্পেসিফিক, ভেগ সিম্পটম, অনির্দিষ্ট লক্ষণগুলি। ফেস্টিজিয়াম, রোগের নির্দিষ্ট লক্ষণ প্রকাশ পেয়েছে, সে রোগে ভুগতেছে। ডিফারভেসেন্স, রোগ থেকে আস্তে আস্তে আরোগ্য লাভ করতেছে, কারণ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ জীবাণুগুলিকে মেরে ফেলছে। কনভালেসেন্স, রোগী রোগ মুক্ত কিন্তু জীবাণু মুক্ত হয় নাই। ডিফেকশন, রোগ মুক্ত এবং জীবাণু মুক্ত। বুঝা গেছে ডিজিজ? এগুলি আমি একটু দ্রুত পড়তেছি, কারণ তোমরা বাই দিস টাইম পড়ে ফেলছো, জানো। হেলথ সিকনেস স্পেকট্রাম, সুস্থ থেকে অসুস্থতা, স্পেকট্রামের পরিধি কিভাবে আমরা বলবো? দি স্পেকট্রাল কনসেপ্ট অফ হেলথ ডিনোটস দ্যাট না, ডিজিজ স্পেকট্রাম, আগে একটা বার গেছে, ডিজিজ স্পেকট্রাম। ইট ইজ এ গ্রাফিক, একটা আছে ডিজিজ স্পেকট্রাম, একটা হেলথ সিগন্যাল, দুইটা কাছাকাছি, একই জিনিস, দুই ভাষায় প্রকাশ করছে। পরীক্ষা ডিজিজ স্পেকট্রাম আসলে এটা দিবা, হেলথ ওটা দিবা। ইট ইজ এ গ্রাফিক রিপ্রেজেন্টেশন অফ ভেরিয়েশন ইন দ্য ম্যানিফেস্টেশন, মানে প্রকাশ পাওয়া অফ ডিজিজ, রোগ প্রকাশ পাওয়ার পূর্বে এবং রোগ প্রকাশ পাওয়ার পরের অবস্থাটা এখানে বর্ণনা করছে। একটা রেখা দিছে, রেখার উপরে 3টা, নিচে উপরে হলো তার রোগ নাই কিন্তু রোগের দিকে যাচ্ছে, পজিটিভ হেলথ, কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল ওয়েলবিং, সে সম্পূর্ণ সুস্থ, বেটার হেলথ আছে। এখন রোগ হয় কেমন আছে? প্রথমটা হলো পজিটিভ, আল্লাহর রহমতে খুব ভালো আছে, একেবারে ভালো। বেটার কেমন আছে? আছে মোটামুটি ভালো আছে, খুব ভালো বলতেছে না, মোটামুটি ভালো আছে। ফ্রিডম ফ্রম ইনফেকশন, কেমন আছেন? আসি, তবে কেমন যেন গাটা মেজ করতেছে, তবে আমি এখনো সুস্থ আছি। সাপ্লি ইনফেকশন, স্যার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, গুড, বলো না কেন, আবার বলি, ডিজিজ স্পেকট্রামটা কি? ডিজিজ স্পেকট্রামটা হলো আমাদের, ইট ইজ এ গ্রাফিক রিপ্রেজেন্টেশন অফ ভেরিয়েশন মানে নিচে পরিবর্তন হওয়া, কিন্তু রোগের বিভিন্ন লক্ষণ পরিবর্তন, কিভাবে সুস্থ অবস্থা থেকে রোগ কিভাবে হয়, এই ধাপগুলি। লাইনের উপরে 3টা, মানে সে রুগী হয় নাই, লাইনের নিচে 4টা, রুগী হয়ে গেছে। সবচেয়ে প্রথম পজিটিভ হেলথ, কেমন আছেন? খুব ভালো আছি। বেটার হেলথ, কেমন আছেন? আছি মোটামুটি ভালো। ফ্রিডম ফ্রম ডিজিজ, কেমন আছেন? আছি মোটামুটি ভালো, তবে কেমন জানি মেজ করছে শরীরটা, কিন্তু রোগ হয় নাই। কিন্তু নিচে আসো, সাবক্লিনিক্যাল ইনফেকশন, রোগের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মডারেট ইনফেকশন, রোগ হয়ে গেছে, সে রোগী হয়ে গেছে কিন্তু চিকিৎসা শুরু করে নাই। সিভিয়ার ইনফেকশন, খুব খারাপের দিকে চলে গেছে, চিকিৎসা করে নাই। ফ্যাটাল ইলনেস, সে একেবারে মরার কাছাকাছি চলে গেছে, মানে হয়তো মারাও যেতে পারে। শোনা যাচ্ছে তো এবার? জি স্যার, এখন শোনা যাচ্ছে। জি স্যার, এখন শোনা যাচ্ছে। ওকে, হেলথ সিকনেস স্পেকট্রাম, এটাই ওইটাতে আরেকভাবে বলছে, স্পেকট্রাল কনসেপ্ট অফ হেলথ ডিনোটস দ্যাট দ্য হেলথ অফ অ্যান ইন্ডিভিজুয়াল ইজ নট স্ট্যাটিক। আমাদের শরীর সবসময় ভালো থাকবে কেউ গ্যারান্টিতে বলতে পারবে না। স্ট্যাটিক মানে কি? আমি সবসময় সুস্থ থাকবো, ভালো থাকবো না। ইট ফ্লাকচুয়েটস, ভালো থাকতে পারে, খারাপ হতে উঠানামা করতে পারে। ইট ফ্লাকচুয়েটস, অনেকে এখন আসতেছে। It fluctuates within a range of varying from optimum well-being to various level of dysfunction, including the state of total dysfunction. এটা অনেক উপর থেকে নিচে অনেক ধাপ পরিবর্তন করে। কি কি ধাপগুলি? একেবারে সম্পূর্ণ সুস্থতা থেকে যে the transition from good health to ill health is of পজিটিভ হেলথ থেকে ডেথ পর্যন্ত এই ধাপগুলি হঠাৎ করে আসবে, গ্রাজুয়ালি, ধীরে ধীরে। one and where one step ends and the other begins as a matter of judgment. বিচার করলে দেখা যাবে একটা শেষ হলে ধাপ শুরু হবে। এবং
অনেকের অসুস্থ হয়ে মারা গেল দ্রুত, ধাপগুলি কিন্তু আসছে কিন্তু দ্রুত চলে গেছে, ফলে আমরা ধরতে পারিনি। সিস্টেমেটিক রিপ্রেজেন্টেশন অফ দিস ডিফারেন্ট লেভেলস অফ হেলথ কনস্টিটিউট দ্য হেলথ সিকনেস স্পেকট্রাম। এগুলিকে যখন ধারাবাহিকভাবে আমরা উপস্থাপন করি তখন বলে হেলথ সিকনেস স্পেকট্রাম। এই যে পজিটিভ হেলথ, বেটার হেলথ, ফ্রিডম ফ্রম সিকনেস, ভালো। আনরেকগনাইজড ডিজিজ, ওই সাবক্লিনিক্যাল রোগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এখন ধরতে পারিনি। মাইল্ড সিকনেস, এই অসুস্থ, ভালো। সিভিয়ার সিকনেস, খারাপ অবস্থা, চিকিৎসা কারণে মরে যেতে পারে। লোয়েস্ট পয়েন্ট অফ দ্য স্পেকট্রাম ইজ ডেথ এন্ড দ্য হাইয়েস্ট পয়েন্ট ইজ পজিটিভ হেলথ। এখন আসো চেইন অফ ইনফেকশন, রোগ সংক্রমণের শিকল। একটা রোগ সংক্রমণ করতে গেলে 6টা পয়েন্ট লাগে। Certain conditions must be met in order for a microbe infection disease to spread from one person to another. একজন থেকে আরেকজনের শরীরে রোগ সংক্রমণ করতে গেলে আমাদের কয়েকটা ধাপ অতিক্রম করতে হয়, এটা বলে চেইন। কয়টা লিঙ্ক আছে চেইনের? 6টা। প্রথম হলো রোগ জীবাণু লাগবে, পজিটিভ অর ইউটিলাইজেশন। 2 নম্বর সোর্স অফ রিজার্ভার, কার মধ্যে রোগ হবে, এক রোগী লাগবে। এই যে রোগ জীবাণুটা কার মধ্যে ছিল, প্রথম ছিল পজিটিভ এজেন্ট, রোগ জীবাণু। সোর্স অফ রিজার্ভার, রোগী যার মধ্যে রোগ জীবাণু ছিল। পটোলয়েড এক্সিট, রোগী থেকে কোন রাস্তায় বেরোবে। মোড অফ ট্রান্সমিশন, রোগ জীবাণুটা কোন রাস্তায় সংক্রামিত হবে। পোর্টাল অফ এন্ট্রি, সুস্থ মানুষের শরীরে কোন রাস্তায় ঢুকবে। সাসেপ্টেবল হোস্ট, ঢুকলেই হবে না, যার শরীরে ঢুকলো তার কি রোগ হওয়ার প্রবণতা আছে কিনা, এটাকে বলা হয় সাসেপ্টেবল হোস্ট। এই যে চেইন, এখান থেকে শুরু। পজিটিভ এজেন্ট অর ইটিওলজিক্যাল এজেন্ট, রিজার্ভার, পোর্টাল অফ এক্সিট, মোড অফ ট্রান্সমিশন, পোর্টাল অফ এন্ট্রি, সাসেপ্টেবল। এই 6টা লিঙ্ক আমাদের দেখাতে হবে। এগুলি আমরা এখন আলোচনা করছি। কজেটিভ এজেন্ট কি? যে কোনো রোগ জীবাণুকে বলে পজিটিভ এজেন্ট। এনি মাইক্রোঅর্গানিজম দ্যাট ক্যান কজ এ ডিজিজ সাচ এজ ব্যাকটেরিয়াম, ভাইরাস, প্যারাসাইট, ফাঙ্গাস, এগুলি সব পজিটিভ এজেন্ট। তবে বলো, আমাদের 11:30 আরেকটা ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এই স্লাইডটা দিয়ে শেষ করি। যে আমাদের এটা রিভিশন ছিল, আমাদের পড়া আছে, সুতরাং তোমরা নিজেরা পড়ে নিও, ঠিক আছে? ওকে, জি স্যার। আমরা আজকে এখানে আমরা তো এটা তো পড়া জিনিস, আমরা খালি রিভিশন। আজকে আমাদের প্ল্যানে ছিল রিভিশন করব, তো আমাদের লেসন 4 শেষ করে দিলাম, অসুবিধা নাই তো? ঠিক আছে, এটা জাস্ট স্লাইডগুলো দেখাই দিই। কজেটিভ এজেন্ট যেটা আমরা বললাম, সোর্স রিজার্ভার, এগুলো আমরা আগে পড়ছি, আগে রিভিশনে করছি, তোমরা জানো, এই জন্য আমরা কিছু বেশি সময় দিলাম না। এটা আবার আমরা একটু এগুলি আমরা পড়ে ফেলছি আগে, এবং আজকে যেটা পড়লাম আমরা মানে আমাদের লেসন 4 শেষ। তোমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলি পাইছো তো লেসন 4 এর? জি স্যার, পাইছি। আচ্ছা ঠিক আছে, তো খোদা হাফেজ, তোমরা ভালো থাকো। আমাদের নেক্সট সোমবারে আমরা বসবো সকাল 10টার সময়। ওকে, তখন জানাই দিব আমরা কয়দিন ক্লাস বন্ধ রাখবো। নেক্সট সোমবারে কি পড়বো, মানে আমাদের ওই যে একটা উদাহরণ দিছিলাম যে টাইটানিকের, আইসবার্গ মানে কি, সমুদ্রে বড় বড় বরফের পাহাড় থাকে। তো ওই পাহাড়ের মূল অংশটা সমুদ্রে পানির নিচে নিমজ্জিত থাকে, লুকানো থাকে, আনডায়াগনোজ থাকে, ইনঅ্যাপারেন্ট, দৃশ্যমান না, খালি একটু অংশ উপরে ভাসমান থাকে, চূড়াটা। দ্যাট ইজ কল্ড টিপ। এই চূড়াটা দেখে আমাদের বুঝতে হবে এটা নিচে বড় একটা বরফের পাহাড় আছে। ঠিক সেরকম আমাদের সমাজে যেমন এখন যা চলছে, আমাদের সমাজে কোভিড-19 প্রতিদিন রোগী চিহ্নিত হচ্ছে। দিস ইজ দ্য টিপ। এই চিহ্নিত হওয়া মানে কি? তার মানে আমাদের সমাজে কোভিড-19 আক্রান্ত অনেক রোগী রয়ে গেছে। আমাদের দায়িত্ব হবে ওদেরকে এখন খুঁজে বার করা। ওদেরকে খুঁজে বার করতে যত দেরি হবে, রোগের সংক্রমণ তত বাড়বে, আমাদের সমাজে রোগের বোঝাটা তত বাড়তে থাকবে। এখন আসো, it is the representation of a disease process on human being in a community in similar manner of an iceberg. আইসবার্গের 3টা অংশ। ফ্লোটিং টিপ, ওই যে ভাসমান অল্প ছোট অংশটা দেখা যাচ্ছে। ওয়াটার লাইন, পানির নিচে এবং পানির উপরে 2টা অংশের মাঝখানে সীমানাটা, ঠিক আছে? আর সাবমার্জ পোর্শন, নিমজ্জিত বড় একটা অংশ রয়ে গেছে, অনেক রোগী রয়ে গেছে আমাদের সমাজে, যাদেরকে আমাদের খুঁজে বার করতে হবে। ব্যাখ্যা, যেটা আমি বললাম, ফ্লোটিং টিপ of the iceberg represents what the physicians see in the community, that is cases. চূড়াটা দেখে, চূড়াটা মানে কি, আমরা রোগীকে চিহ্নিত করলাম অল্প পর্যন্ত, যেটা ডাক্তাররা দেখে চিকিৎসা দিবে, এটা কেস রোগী। ওয়াটার লাইন, নিমজ্জিত অংশ এবং চূড়া এর মাঝখানে অংশটাকে বলে ওয়াটার লাইন। রিপ্রেজেন্ট দ্য ডিমার্কেশন, সীমানা বিটুইন অ্যাপারেন্ট এন্ড ইনঅ্যাপারেন্ট। অ্যাপারেন্ট মানে দৃশ্যমান, ওই যে চূড়াটা যেটা আমরা দেখতেছি। ইনঅ্যাপারেন্ট সাবমার্জ পোর্শন, নিমজ্জিত, যেটা দেখতেছি না। অদৃশ্যমানের মাঝখানে সীমানাটাকে বলা হয় ওয়াটার লাইন। আর দ্য ভাস্ট, বড় অংশ, ভাস্ট মানে বড় অংশ নিমজ্জিত রয়েছে, ভাসছে তো ছোট অল্প চূড়াটা। দ্য ভাস্ট সাবমার্জ পোর্শন, বড় নিমজ্জিত অংশ অফ দ্য আইসবার্গ
রিপ্রেজেন্ট দ্য হিডেন মাস অফ ডিজিজ, লুকানো রোগ। হিডেন মানে মাস মানে বড় বোঝা, বড় লুকানো রোগের বোঝাটাই রয়ে গেছে অদৃশ্যমান, আমাদের দৃশ্যের বাইরে, পানির নিচে রয়ে গেছে। কি তাহলে এই যে নিচে রয়েছে এগুলি ল্যাটেন্ট কেস, ল্যাটেন্ট মানে সুপ্ত, এগুলিকে আমরা আমাদের এখন দৃশ্যমান হয় না। আমাদের দায়িত্ব হবে সুপ্ত রোগীগুলিকে দ্রুত পরীক্ষার মাধ্যমে চিহ্নিত করে আমাদের চূড়ায় নিয়ে আসা, বাইরে নিয়ে আসা, যেন আমরা দ্রুত চিকিৎসা করে ওদেরকে ভালো করতে পারি। ওদেরকে খুঁজে বার করতে যত দেরি হবে তত ওরা রোগ সংক্রমণ করতেই থাকবে, আমাদের কমিউনিটিতে রোগের বার্ডেন বোঝা বাড়তেই থাকবে, এক সময় হয়তো ওরা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এই যে ছবি, দিস ইজ দ্য টিপ, যে রোগীকে আমরা দেখছি, কিন্তু একই রোগে মানে একই ধরনের কোভিড এর এই কজন আমরা দেখতেছি প্রতিদিন, কিন্তু এই বড় অংশ নিমজ্জিত রয়ে গেছে, আমরা খুঁজে পাচ্ছি না। আর এটা হলো যা দেখতেছি আর যা দেখতেছি তার মাঝখানে সীমানা, ওয়াটার লাইন। আমাদের কাজ হবে এদেরকে খুঁজে বার করা, প্রি সিমটোম্যাটিক, ইন অ্যাপারেন্ট, এসিমটোম্যাটিক, ইন অ্যাপারেন্ট কেসেস, ল্যাটেন্ট কেস, অদৃশ্যমান সুপ্ত রোগীগুলিকে খুঁজে বার করতে হবে, দ্রুত খুঁজে বার করে আমাদের চিকিৎসার আওতায় আনতে হবে যদি আমরা ওই রোগকে নিয়ন্ত্রণ করতে চাই। ইপিডেমিওলজির ইম্পর্টেন্স, গুরুত্ব কি? আননোন মরবিডিটি ইন সাম ডিজিজ, অনেক মরবিডিটি মানে অসুস্থতা, আক্রান্ত, অনেক রোগী আক্রান্ত হয়ে আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, যেমন যক্ষা, টিউবারকুলোসিস, এলিমেন্টারি ইনফেকশন, ম্যালনিউট্রিশন, ক্যান্সার, ডায়াবেটিস, হাইপারটেনশন, রিপেন্ডেন্ট, সাবমার্জ পোর্শন অফ দ্য আইসবার্গ। মানে আমরা কজনকে পাচ্ছি, অল্প কজন রোগীকে পাচ্ছি, তার মানে অনেক রোগী এই জনগোষ্ঠীর মধ্যে আছে। ইট এক্সিডস দ্য নোন মরবিড অর এক্সপোর্ট পোর্শন। এক্সিড মানে কি? এটাই বেশি, আমাদের যা দেখতেছি তার চেয়ে বেশি হয়ে গেছে, অদৃশ্যমান। এটাই বলতেছে আমরা সংক্রামক রোগী বা কিছু কিছু রোগী যা পাচ্ছি, ডাক্তারের কাছে যারা আসতেছে তাদেরকে আমরা ধরতে পারতেছি, বা টেস্টের মাধ্যমে যাদেরকে আমরা চিহ্নিত করতে পারি তাদেরকে ধরতে পারতেছি, কিন্তু ডাক্তারের কাছে যারা আসতেছে না, যারা টেস্টের আওতায় বাইরে রয়ে গেছে, তারা নিমজ্জিত রয়ে গেছে, বড় পোর্শনটাই রোগ, এই বড় অংশটাই নিমজ্জিত রয়ে গেছে, ওদেরকে আমাদের খুঁজে বার করতে হবে। সাবমার্জ ও হিডেন পার্ট অফ দ্য আইসবার্গ, যে অংশটা লুকানো রয়ে গেছে, thus constitute an important undiagnosed reservoir of infection or disease in the community। মানে তার মানে সমাজে একটা বিরাট অংশ এখনো চিহ্নিত হয়নি, এখনো শনাক্ত হয়নি, তারা হিডেন, লুকানো রয়ে গেছে, আনডায়াগনোজ রয়ে গেছে। and its detection, এদেরকে চিহ্নিত করা and control, এদেরকে নিয়ন্ত্রণ করা is a challenge to move technique in preventive medicine। যদি রোগ আমরা নিয়ন্ত্রণ করতে চাই, প্রতিরোধ করতে চাই, আমাদের এখন চ্যালেঞ্জ হলো দ্রুত অদৃশ্যমান লুকানো রোগীগুলিকে চিহ্নিত করে আমাদের চিকিৎসা আওতায় আনা এবং তাদেরকে নিয়ন্ত্রণ করে ফেলা, যেন এই রোগের সংক্রমণ আমরা দ্রুত রোধ করতে পারি এবং নিয়ন্ত্রণে আনতে পারি। তাহলে বুঝা গেছে আইসবার্গ ফেনোমেনন অফ ডিজিজ। আচ্ছা, একটা জিনিস দেখা, আমরা রিভিশনে যাব সেকেন্ড সেশনে, একটা জিনিস আমরা দেখাই, আর 6 মিনিট আছে, তোমাদেরকে যে জিনিসটা আমি দেখাবো, যেটা আমি পাঠাইছিলাম তোমাদেরকে, এই যে দেখো, ঠিক আছে, কপি, দেখো তো তোমরা কি দেখতে পাচ্ছ? একটা জিনিস আমি দেখাই, দেখতে পাচ্ছ তোমরা? কিছু দেখা যাচ্ছে? জি স্যার। কি দেখা যায়? কি দেখা যায় বলো তো? একটা চার্ট, স্যার বিএমআই, হাইট টু ওয়েট। হ্যাঁ, এটা বিএমআই, হাইট টু ওয়েট, এজ চার্ট ইন কেজি। দেখো এখানে তোমার উচ্চতা কত দেখবা, তোমার উচ্চতা কত, ওইটার সাথে তোমার ওজন কত দেখবা। তোমার উচ্চতা যদি ধরো এখানে ইঞ্চিতে দেওয়া আছে, ফিটে দেওয়া আছে, সেন্টিমিটারে দেওয়া আছে। ধরো একজনের উচ্চতা ধরো 5 ফিট, এই যে 5 ফিট, তাহলে তার ওজন যদি 37 এই রেঞ্জে হয় তাহলে সে আন্ডার ওয়েট। এটা কেজি বা পাউন্ড দেওয়া আছে। যদি এই রেঞ্জে হয় 5 ফিট তাহলে সে নর্মাল। যদি তার ওজন এই রেঞ্জে থাকে তাহলে ওভার ওয়েট। এই রেঞ্জে থাকলে অবেজ মেড, আর এই রেঞ্জে থাকলে তার অবস্থা খারাপ, যার চিকিৎসা জরুরি হয়ে পড়বে। তাহলে আমাদের বাঁ দিকে আছে উচ্চতা, উচ্চতা আমরা ইঞ্চিতে দেওয়া আছে, সেন্টিমিটার দেওয়া আছে। ডান দিকে দেওয়া আছে ওজন, ওজনের মধ্যে ওজন কেজিতেও দেওয়া আছে, পাউন্ডও দেওয়া আছে, যে যেভাবে নাও কোনো অসুবিধা নেই। আন্ডারওয়েট, আন্ডারওয়েট হলো এই ওজন, এই ওজনের রেঞ্জের মধ্যে থাকলে তুমি
তোমার ওজন কম, ওজন বাড়াইতে হবে। নর্মাল এই আন্ডারওয়েট হলো নীল, নর্মাল হলো সবুজ, ওভারওয়েট হলো হলুদ, অবেজ স্থূলতা হলো ধরো এটা একটু এটা হলুদ, আর এক্সট্রিম অবেজ চূড়ান্ত স্থূলতা এটা হলো কমলা রং। এখান থেকে তোমরা দেখে নিবা কে কোন অবস্থায় আছে এবং নিজেরা ঠিক করতে পারবা তুমি কি আন্ডার ওয়েট না নর্মাল ওয়েট না ওভার ওয়েট না অবেজ না এক্সট্রিম অবেজ। তাই দুটা জিনিস লাগবে, তোমার ওজনটাকে নেওয়া লাগবে আর তোমার উচ্চতাটা নেওয়া লাগবে। ওজন এবং উচ্চতা যখন নিবা তখন তোমরা এটার সাথে মিলিয়ে নিবা যে তোমার অবস্থানটা কোথায় আছে। পারবা না? স্যার আন্ডারওয়েট হলে কি করব? আন্ডার ওয়েট হইলে দুধ, ডিম, কলা, মাছ বেশি বেশি করে খাওয়া লাগবে, কিন্তু ভাত কম খাবা, কার্বোহাইড্রেট কম খাবা। আন্ডারওয়েট যারা তারা প্রোটিন বেশি খাবে, প্রোটিন এন্ড ভেজিটেবল, নট কার্বোহাইড্রেট। ভাত কম খাইতে হবে। আন্ডারওয়েটের ওজন বা প্রোটিনের কাজ হলো বডি বিল্ডিং, আমরা পড়ছি না, দেহের গঠন তৈরি করে। কার্বোহাইড্রেট হলে এনার্জি দেয়। আমাদের আন্ডারওয়েট কি কার্বোহাইড্রেট হলে এনার্জি পাবো কিন্তু ওজন তো বাড়বে না। আন্ডারওয়েট যারা তাদের খাইতে হবে প্রোটিন এন্ড টু সাম এক্সটেন্ট ফ্যাট, তো প্রোটিনটা বেশি, প্রোটিন এন্ড ভেজিটেবল এন্ড ফ্রুটস খেতে হবে বেশি। আর ওভারওয়েট যারা তাদের কার্বোহাইড্রেট কমাইতে হবে, ফ্যাট কমাইতে হবে, প্রোটিন বেশি কমানো যাবে না, প্রোটিন দরকার। ওবেজ যারা তাদেরকে কিন্তু একটা ডায়েটারি রেজিমে যেতে হবে, ডায়েটিশিয়ানের সাথে যোগাযোগ করতে হবে। এক্সট্রিম ওবেজ মনে করতে হবে তাদের অবস্থা খারাপ, ওজনে মেশিনে তাদের ওজন ধরতেছে না, ওই মেশিন ভেঙে যাবে ওজনের মেশিনের উপর দাঁড়াইলে, এক্সট্রিম ওবেজ হলে। তাহলে আমাদের এখানে আন্ডারওয়েট হলে আমাদের খাবারের প্রতি নজর দিতে হবে, তাহলে নট কার্বোহাইড্রেট, বিশেষ করে প্রোটিন এন্ড ফ্যাট। নর্মাল ঠিক আছে, খাবার যা আছে ঠিক আছে। ওভারওয়েট হলে একটু হাঁটা চলা বাড়াইতে হবে এবং খাবার নিয়ন্ত্রণে আনতে হবে। অবেজ হাঁটা চলা বেশি করতে হবে, খাবার নিয়ন্ত্রণে আনতে হবে। এক্সট্রিম ওবেজ, এটা ওবেজ এবং এক্সট্রিম ওবেজ ডায়েটিশিয়ান পুষ্টিবিদের সাথে পরামর্শ করতে হবে, ডাক্তারের পরামর্শ করতে হবে, তা নাহলে কিন্তু তারা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস মেলিটাস, ক্যান্সার এইসব ঝুঁকিতে পড়ে যাবে। সুতরাং তোমরা যার যেটা মিলিয়ে নিও, মিলিয়ে দেখো কে কোন অবস্থানে আসো, ঠিক আছে? স্যার আমার ওভারওয়েট আছে। ওভারওয়েট হয়ে গেছো? জি স্যার। অবেজ না হলে হলো, 5 কেজি। তোমরা ওভারওয়েট হলে হাঁটাহাঁটি করবা, একটু জগিং, ওয়াকিং, সুইমিং, সাইক্লিং, এগুলি। জিমে না যাওয়ার দরকার নেই, কিন্তু লাইট এক্সারসাইজ ডেইলি এগুলি করলে দেখো যে ইনশাআল্লাহ তোমাদের ওজনটা স্বাভাবিক হয়ে যাবে। ওকে স্যার। স্যার খাইলেও তো ওজন বাড়ে না, কি করব? খাইলেও ওজন বাড়ে না, তুমি অনেক ভাগ্যবান। তোমরা ওই যে তো ম্যাডামের থেকে কিছু নিয়ে নাও, ম্যাডাম তো খাওয়া বন্ধ করছে, ওজন কমাইতে পারে না। তোমরা ইনস্টিটিউট খুললে ম্যাডামের সাথে যোগাযোগ করে ম্যাডামের শরীর থেকে কিছু ওজন তুমি নিয়ে নিও, ম্যাডামের সাথে যোগাযোগ করো। ম্যাডাম খায় না তবু ওজন বাড়ে, আর তুমি খাও ওজন বাড়ে না, তুমি রিয়েলি লাকি। খাইলে ওজন বাড়ে না, সত্যি ভাগ্যবান, তোমার ভবিষ্যৎ ইনশাল্লাহ খুব উজ্জ্বল, কোনো চিন্তা করো না। এক সময় দেখবা সময় আসতেছে ওজন বাড়ার, এখন তোমার বাড়বে না কিন্তু সময় আসতেছে কিন্তু ওজন বাড়ার, ঠিক আছে? জি স্যার। আব্বা আমার ঠিক করে দিবে কখন ওজন বাড়বে, চিন্তা করো না। তবে ওজনটা কম আছে, কমই থাকুক, বাড়ানোর চেষ্টা করো না। ওজন কম থাকাটা একটা ভাগ্য। ওজন কমাইতে পারো, ওজন বাড়লে ওটা কমানো যে কি কঠিন, যাদের ওজন বেশি তারা বুঝতেছে। জি স্যার। জি স্যার। এই যে তাদের যে কি কষ্ট জানো না তো, আমরা বুঝতে পারছি। না খাইলে ওজন বাড়ে, এটা কি করবো স্যার? খাইলে ওজন বাড়ে, না খাইলেও বাড়ে, আবার না খাইলেও বলে ওজন বাড়ে, তাহলে বাতাস স্যার মানে অল্প একটু খাইলে ওজন বাইরে যায়, মানে কি স্যার বুঝি না খাইলে যে ওজন বাড়ে। কার্বোহাইড্রেট কম হওয়া সত্ত্বেও ওজন বাড়তেছে, হয়তো বা ওইটা বলতে চাইতেছে। হ্যাঁ, তবে না খেলে ওজন বাড়ে মানে ওর এলাকায় বাতাসও ভিটামিন আছে।